হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব কমিউনিটি সাবজেক্ট থেকে। কমিউনিটি সাবজেক্ট থেকে ইন্টারভিউতে কী কী কোশ্চেন করতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওটা সিএচও এবং স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। অনেকগুলো কোশ্চেন আছে, দেখো অনেক কোশ্চেন, প্রায় 4 থেকে 5 পাতা কোশ্চেন আমি তোমাদেরকে আজকে আলোচনা করে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আর এই কোশ্চেনগুলোই কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করে থাকে, ঠিক আছে? সামনে একটু বড় বড় আছে 2 থেকে 3 লাইনের, বাট পিছন দিকে অনেক অনেক কোশ্চেন আছে সুন্দর সুন্দর। তো চলো আলোচনা করে যাক। দেখো, হেলথ সম্পর্কে, কমিউনিটি যেহেতু সাবজেক্ট, তো হেলথ সম্পর্কে তোমাকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? 2022-23 যে ব্যাচটা, সেখানে অনেকজনকে হেলথ সম্পর্কে কোশ্চেন করেছিল। হেলথ 1 নম্বরে দেখো, হোয়াট ইজ হেলথ? হেলথ কাকে বলে? হেলথের ডিফিনেশন জিজ্ঞাসা করতে পারে। তো হেলথ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেরিলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। এখানে বলেছে যে একটা শরীরের মধ্যে কোনো ডিজিজ ছাড়া সুস্বাস্থ্য থাকলে চলবে না, বা তাকে বলা যাবে না যে হেলথ বা হেলদি একটা মানুষ, মানে তার মধ্যে রোগ নেই, সে একজন সুস্বাস্থ্য আছে, তাকে কিন্তু হেলথ বলা চলবে না। তাহলে হেলথ কিভাবে আমরা জানবো হেলথ কাকে বলে? হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল। হেলথ হচ্ছে পুরোপুরি, বা বলা চলে শারীরিকভাবে পুরোপুরি ঠিক থাকতে হবে, ঠিক আছে? ফিজিক্যাল বলেছে, শারীরিকভাবে পুরোপুরি ঠিক থাকতে হবে। মেন্টাল, এবং মেন্টালের দিক থেকে, মানসিকের দিক থেকে পুরোপুরি ঠিক থাকতে হবে। অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এবং সমাজের আশেপাশে বা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে বলছে সোশ্যাল ওয়েলবিং থাকা দরকার। তাহলে একটা মানুষকে হেলথলি বা হেলথ বলা চলে, ঠিক আছে? এখানে লিখেছে অ্যান্ড নট ম্যারিলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। শুধুমাত্র রোগ অ্যাবসেন্ট মানে কি, রোগ মুক্ত থাকলে চলবে না, তার সাথে সাথে এই যে 3 থেকে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট বলতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, ঠিক আছে? এই 3টা থাকতে হবে একটা মানুষের মধ্যে। এই 3টা প্লাস হচ্ছে রোগ মুক্ত থাকলে তাকে হেলথ বলে, তাকে হেলদি ম্যান বলে, ঠিক আছে? তো তোমরা এটা মুখস্থ করে নিবে হেলথ কাকে বলে। পরের কোশ্চেনে চলে আসি। ডিফিনেশন অফ ডিজিজ। হেলথ তো জানলাম, এবার ডিজিজ জিনিসটা কি? ডিজিজ হচ্ছে, ডিজিজ অ্যাজ এ কন্ডিশন ইন হুইচ বডি হেলথ ইজ ইম্পেয়ার, ডিপার্চার ফ্রম এ স্টেট অফ হেলথ অ্যান্ড অল্টারনেশন অফ দ্য ইভেন বডি ইন্টারাপ্টিং দ্য পারফরমেন্স অফ ভাইটাল ফাংশন। এখানে বলছে ডিজিজ কাকে বলে। ধরুন একটা সুস্থ মানুষ, একটা সুস্থ মানুষের মধ্যে একটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, ঠিক আছে? প্রবেশ করার ফলে সেই সুস্থ মানুষের যে ক্রিয়াকলাপগুলো বন্ধ করে দেয়, যে ফাংশনগুলো তার কাজ করতে বাধা সৃষ্টি করে, যেমন ভাইটাল ফাংশনগুলো যেগুলো থাকে সেগুলো কাজ করতে বাধা সৃষ্টি করে, তাকেই আমরা ডিজিজ বলবো। এবার চলে আসি মুড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ। এই যে ডিজিজ এক থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে, সেটা কত ধরনের হতে পারে? একটা হচ্ছে ডিরেক্ট ট্রান্সমিশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট কীগুলো? ডিরেক্ট মানে হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে? ডিরেক্ট কন্ট্যাক্ট যেগুলো হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টের সাথে হয়, কন্ট্যাক্ট টাচের সাথে। ড্রপলেট ইনফেকশনের দ্বারা এটাকে ডিরেক্ট বলে। কন্ট্যাক্ট উইথ সয়েল, ধরে নাও একটা সয়েল আছে ভিজা, সেখানে ইনফেকশন আছে, তুমি টাচ করলে সেটা কিন্তু ডাইরেক্ট হলো। এবার চলে আসি ইনোকুলেশন ইনটু দ্য স্কিন অর মিউকোসা। এবার স্কিনের দ্বারাও হয়, স্কিনের উপরে ভিজা মিউকাস থাকছে, সেখানে তুমি টাচ যদি করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার এক মানুষের ক্ষেত্রে অন্য মানুষের, মানে এক পার্সন থেকে আনাদার পার্সনের ট্রান্সমিশন হয় ডিজিজ। ট্রান্সমিশন প্লাসেন্টাল, এর দ্বারাও কিন্তু ডিজিজ ছড়ায়। ইনডাইরেক্টের যেটা বলছে, ইনডিরেক্ট আমরা কি জানবো এখানে দেখে নাও। সেটা হচ্ছে ভিকেল বর্ন হচ্ছে, ভিকেল বর্ন আমরা কীভাবে দ্বারা ছড়াই? ইনডাইরেক্ট, যেমন হচ্ছে নোংরা জল পান করলে, তারপর হচ্ছে ফুডের দ্বারা হয়, ঠিক আছে? ফুডের দ্বারা হয়, এইসব দ্বারা কিন্তু তোমার শরীরে কিন্তু সে কিন্তু ব্যাকটেরিয়ায়
প্রবেশ করবে। এয়ারবর্ন বাতাসের যেটা বাতাসের দ্বারাও হয় এয়ারবর্ন, ঠিক আছে, বাতাসের দ্বারাও তোমার কিন্তু ডিজিজ হয়। ফরমাইট বর্ন কি? ফরমাইট বর্ন ডিজিজ হচ্ছে যেমন হচ্ছে টাচের মাধ্যমে, ধরে নাও তুমি দরজায় টাচ করলো, অন্যজন টাচ করেছে, তুমি ওই জায়গাটা আবার টাচ করলে, টেবিল, দরজা, হ্যান্ডেলগুলো ধরো, এইসব ধরনের কিন্তু ফরমাইট বর্ন বলে। আনক্লিনিং হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার, এই ক্ষেত্রেও কিন্তু ট্রান্সমিশন হয়। তুমি একটা হ্যান্ড ওয়াশ ঠিকমতো করলে না, সেই হাত দিয়ে তুমি খেয়ে নিয়েছো, তার ক্ষেত্রেও কিন্তু তোমার শরীরের মধ্যে ডিজিজ প্রবেশ করতে পারে। এবার চলে আসি 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজ। দেখো এখানে কিন্তু তোমাকে কোশ্চেন কীভাবে করতে পারে তোমাকে জানিয়ে দিই। বলতে পারে হেলথ সম্পর্কে কী জানো, বা হোয়াট ইজ হেলথ। তারপরে বলছে ডিজিজ কাকে বলে, এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে। ডিজিজ যদি কোশ্চেন করে সঙ্গে সঙ্গে তোমাকে কোশ্চেন করবে দ্য ট্রান্সমিশন অফ ডিজিজ, ডিজিজ কিসি মানে কার কার দ্বারা ডিজিজ ট্রান্সমিশন হয়, এভাবে কিন্তু কোশ্চেন করে। তাই আমি এই 4টা পয়েন্ট তোমাদেরকে এখানে ফার্স্ট আমি শেয়ার করলাম, পরের কিন্তু অনেকগুলো আছে। এখানে বলেছে হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ কি, মানে যোগাযোগের মাধ্যমে। এ ডিজিজ দ্যাট মে বি ট্রান্সমিটেড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু আনাদার। ওই যে আগেরগুলোই বললাম যে কমিউনিকেবল ডিজিজ হচ্ছে মানে ডিজিজ দ্যাট মে বি ট্রান্সমিটেড, যেটা হতে পারে এক মানুষের ক্ষেত্রে, সেটা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক, এক মানুষের দ্বারাই অন্য মানুষের সেটাকে ছড়িয়ে দেওয়া, তাকেই কমিউনিকেবল ডিজিজ বলে। একটা রোগাক্রান্ত একটা ডিজিজ মানুষ একটা সুস্থ সবল মানুষের সংস্পর্শে আসলে যে ডিজিজ ট্রান্সমিটেড হয় তাকে কিন্তু কমিউনিকেবল ডিজিজ বলে। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন আমরা আলোচনা করব, এখানে দেখে নাও। সেটা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে না, যাই হোক, আচ্ছা এখানে দেখে নাও ডিফিনেশন অফ ভ্যাকসিন। আমরা যেহেতু কমিউনিটি সাবজেক্ট থেকে কোশ্চেনগুলো তুলে ধরেছি, তো ইন্টারভিউর ক্ষেত্রে এগুলোই কিন্তু কোশ্চেন করে থাকে। তোমরা দেখবে প্রত্যেক বছরে এই যে কমিউনিটি থেকে যদি কোশ্চেন করে, এই কোশ্চেনগুলোই কিন্তু তুলে ধরে। ভ্যাকসিন কি জিজ্ঞাসা করলো, ভ্যাকসিন কি, কেন দেওয়া হয়? ভ্যাকসিন হচ্ছে এক রকমের বায়োলজিক্যালের মাধ্যমে প্রিপারেশন এক কন্টেন্ট দ্যাট প্রোভাইড অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর এটা প্রোভাইড করা হয় একটা মানুষের শরীরে কিসের কারণে, যেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। আর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রিভেন্ট করতে পারে। তো এখানে বলেছে ডিফিনেশন অফ ভ্যাকসিন, এ ভ্যাকসিন ইজ এ biological preparation that provides active acquired immunity to a particular infectious or malignant disease। তো বলেছে এক ধরনের পার্টিকুলার ইনফেকশনের জন্য যে বায়োলজিক্যাল প্রিপারেশনের দ্বারা একটা মানুষের শরীরে প্রবেশ করা হয় ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, যার দ্বারা প্রিভেন্ট করে ইনফেকশন প্রিভেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিফিনেশন অফ ভ্যাকসিন। এবার চলে আসি হোয়াট ইজ ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কি? যখন তুমি কোনো ভ্যাকসিন দিতে যাবে তাকেই বলে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনেশন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন ইজ কল্ড ভ্যাকসিনেশন। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টু লাইভ ভ্যাকসিন, ভ্যাকসিন হচ্ছে যদি জিজ্ঞাসা করে দুটো লাইভ ভ্যাকসিনের নাম বলো, বিসিজি ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, নাম বলবে। ঠিক আছে, এবার চলে আসি, কোশ্চেন করতে পারে বিসিজির ফুল ফর্ম বেসিলাস ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, তবে ইমিউনাইজেশন শিডিউল নিয়ে যাদের টেনশন আছে কী কী কোশ্চেন করতে পারে ভ্যাকসিন সম্পর্কে, আমি ছোট্ট করে এখানে বলে দিই। 3টা ভ্যাকসিন তোমরা জেনে রাখবে। 3টা কী কী ভ্যাকসিন জানবে? একটা হচ্ছে বিসিজি, ওপিভি, হেপাটাইটিস বি। এই 3টা ভ্যাকসিন সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, বাকি কিছু না জানলেও চলবে। এই 3টা ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো অ্যাট বার্থ মানে জন্মের সঙ্গে সঙ্গে এই ভ্যাকসিনগুলো পাই, তাই এই ভ্যাকসিনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে আসি বিসিজি ভ্যাকসিন কী দিয়ে ডাইলেট করে, কী দিয়ে ডাইলেট? বিসিজি ভ্যাকসিন নর্মাল স্যালাইন দিয়ে ডাইলেট করে। ঠিক আছে, বিসিজি ভ্যাকসিন রুট অ্যান্ড সাইড ডোজ। বিসিজি ভ্যাকসিনের সম্পর্কে জানতে হবে, রুট জানতে হবে, সাইড এবং ডোজ কতটা। রুট হচ্ছে ইন্ট্রাডার্মাল লেফট আপার আর্মে দিতে হবে, এবং
এর ডোজ হচ্ছে 0.05 ml আনটিল 1 মান্থ, মানে 1 মাসের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে 0.05 ml দিতে হবে। এবার বলেছে যদি 1 মাসের পার হয়ে যায় তখন তার ডোজের পরিমাণটা বাড়াতে হবে 0.1 ml, এটা কিন্তু মনে রাখবে। এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে, বিসিজি ভ্যাকসিন ইউজ ফর, কেন বিসিজি ভ্যাকসিন ইউজ করা হয়, ব্যবহার কেন করে, কী কারণে বিসিজি ভ্যাকসিন ব্যবহার হয়? টু প্রিভেন্ট টিবি মানে টিউবারকুলোসিসের জন্য বিসিজি ভ্যাকসিন ইউজ হয়। বিসিজি ভ্যাকসিন স্টোর টেম্পারেচার জিজ্ঞাসা করতে পারে, 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। এবার চলে আসি ওপিভি ফুল ফর্ম কি, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা সবাই জানো, ওরাল পোলিও ভ্যাকসিন। এবার ওপিভির কী কী জানবে, ওপিভির জানতে হবে ওপিভি কখন দেওয়া হয় এবং এর ডোজ এবং রুট কী। কখন দেওয়া হয় ওপিভি দেওয়া হয় অ্যাট বার্থ অর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে, মানে জন্মের সঙ্গে সঙ্গে যদি দিতে পারো খুব ভালো, যদি না দিতে পারো তাহলে দ্য ফার্স্ট 15 ডেজ, মানে হচ্ছে 15 দিন অবধি, 15 ডেজ অবধি তুমি দিতে পারবে। এর ডোজ হচ্ছে 2 ড্রপ, রুট হচ্ছে ওরাল। এর স্টোর টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু রেফ্রিজারেটরে থাকবে, মানে ফ্রিজে থাকবে না, রেফ্রিজারেটরে থাকবে, ঠিক আছে, তোমরা দেখে নাও। এবার পরের কোশ্চেনে চলে আসবো, 15 নম্বর কোশ্চেন। এগুলোই কিন্তু জিজ্ঞাসা করবে তোমাদের কাছে, যদি এগুলো সহজ মনে হয় তবুও একবার রিভাইজ দিবে তোমরা, ভেবে না দে এগুলো দিবে না, এগুলোই কোশ্চেন করে ইন্টারভিউর ক্ষেত্রে সিএচও বলো বা স্টাফনার গ্রেড 2 বলো, এই যে কমিউনিটি থেকে যদি কোশ্চেন করে এই কয়েকটা কোশ্চেন করবে, ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু কোশ্চেন করে না, টেনশন করবে না, তোমরা এটা ভালো করে পড়বে বা লিখে নিবে। ওপিভি ভ্যাকসিন ইউজ ফর, এবার হচ্ছে ওপিভি ভ্যাকসিন কেন ব্যবহার করা হয়, টু প্রোটেক্ট চিলড্রেন অ্যাগেনস্ট পোলিও, যেন পোলিও না হয়, এই ভাইরাল ইনফেকশন যেন না হয়, তার কারণে এই ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। দেখো দ্যাট ক্যান বি কজ পার্মানেন্ট প্যারালাইসিস যেন না হয়, তার জন্য ওপিভিটাও দেওয়া হয়। এবার চলে আসে 16 নম্বর কোশ্চেনে, যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। একটু জানতে হবে কী কী জানতে হবে, কখন আমরা দিতে পারবো, ডোজ কত, আর রুট কোথায়, সাইট কোথায়, কখন দিব, এটা অ্যাজ মানে অ্যাট বার্থ অর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 24 আওয়ার্স, মানে যদি আমরা জন্মের সঙ্গে সঙ্গে না দিতে পারি তবে আমাদেরকে ধরতে হবে 24 ঘন্টার মধ্যে এটাকে দিতে হবে ওপিভি হেপাটাইটিস বি, মানে আমরা দিতে পারবো। ডোজ থাকবে 0.5 ml, রুট কোথায়, ইন্ট্রাডার্মাল রুট থাকবে ইন্ট্রামাসকুলার হেপাটাইটিস বি। সাইড কোথায় দেবো, অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই লেফটে দেবো, লেফটের যে থাইটা আছে সেখানে দেবো, সেটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সাইড হিসাবে দিব আমরা। এবার চলে আসি, যেহেতু ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করছি তো আমরা জানবো কোল্ড চেন সম্পর্কে। হোয়াট ইজ কোল্ড চেন? কোল্ড চেন অনেকবার ধরেছে ইন্টারভিউর ক্ষেত্রে। কোল্ড চেন জিনিসটা কি? কোল্ড চেন, কোল্ড মানে তো জানো ঠান্ডা, চেন মানে কি একটা সিস্টেম, ঠিক আছে, একটা সিস্টেম যেটাকে ট্রান্সপোর্ট বলে, যার মাধ্যমে যাওয়া, ঠিকঠাক নিয়ে যাওয়া, এ সিস্টেম অফ দ্য স্টোরস অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ভ্যাকসিন ফ্রম ম্যানুফ্যাকচার টু ভ্যাকসিন সাইট লো টেম্পারেচার ম্যানুয়ালি বিটুইন 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট ইজ কল কোল্ড চেন। কোল্ড চেন এক ধরনের সিস্টেম যেটা আমরা স্টোর করে রাখতে পারবো, স্টোর করে ভ্যাকসিনটাকে স্টোর করে রাখতে পারবো ঠিকঠাক টেম্পারেচারের মাধ্যমে, আর যেটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়েও যেতে পারবো, ঠিক আছে, তাকে কোল্ড চেন বলি। ধরুন কোনো একটা লোকাল এরিয়ায় যেতে হবে, তো আমরা ভ্যাকসিন তো ওপেন করে নিয়ে যেতে পারবো না, আর কীভাবে টেম্পারেচার মেনটেন থাকবে, এই কোল্ড চেনের মাধ্যমে টেম্পারেচার মেনটেন করে সেই জায়গাটাতে নিয়ে যায়। কোল্ড চেন কেন ব্যবহার করা হয়, এই কোশ্চেনটা বারবার করেছে। দ্য কোল্ড চেন ইজ এ সেট অফ রুলস অ্যান্ড প্রসিজার দ্যাট ইনশোর দ্য প্রপার স্টোরস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকসিন টু দ্য হেলথ সার্ভিস ফ্রম দ্য ন্যাশনাল টু লোকাল এরিয়া। বলছে ন্যাশনাল এরিয়া থেকে লোকাল এরিয়া পর্যন্ত যে একটা স্টোর করে রাখতে হয় ভ্যাকসিন নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, তো এই প্রসিজারটাকে ব্যবহার করে, মানে এই প্রসিজারটা ব্যবহার করার জন্য কোল্ড চেন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই কোল্ড চেন ব্যবহারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় ঠিক টেম্পারেচারের মাধ্যমে, ঠিকঠাক টেম্পারেচার মেনটেন করার মাধ্যমে, ঠিক আছে। এবার চলে আসে ফার্স্ট রেফারেল ইউনিট কাকে বলে, মানে কোন সেন্টারকে আমরা ফার্স্ট রেফারেল ইউনিট বলবো, কোন সেন্টারকে, সেটা হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার, মানে হচ্ছে সিএইচসি হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার, এটা হচ্ছে ফার্স্ট রেফারেল ইউনিট, তারপরে অন্য জায়গায় রেফার করবে। সিএইচসি থেকে চলে আসবে হসপিটাল, সেটা হচ্ছে মাল্টি স্পেশালিস্ট হতে পারে বা সুপার স্পেশালিটি হতে পারে। হাউ মাচ রিক্রুটমেন্ট
অফ দ্য প্রোটিন ইনক্রিজ ডিউরিং প্রেগনেন্সি ইন প্রেগনেন্ট ওমেন। বলছে হাউ মাচ রিকোয়ারমেন্ট অফ দ্য প্রোটিন ইনক্রিজ ডিউরিং, আচ্ছা কতটা পরিমাণে প্রোটিন ইনক্রিজের দরকার ডিউরিং প্রেগনেন্সি, 15 গ্রাম। ঠিক আছে, একটা প্রেগনেন্সি ওমেনের ক্ষেত্রে 15 গ্রাম কিন্তু প্রোটিনের দরকার ইনক্রিজ করতে হবে। এবার বলছে হোয়াট আর দ্য 5 কম্পোনেন্ট অফ দ্য ক্লিনিক্যাল কেয়ার। কটা ক্লিনিক্যাল কেয়ারের নাম বলতে বলবে, 5টা ক্লিনিক্যাল কেয়ারের কীভাবে ক্লিনিক্যাল কেয়ার আমরা দিই যেগুলো, সেটা হবে আমাদের যে কেয়ারগুলো পাই একটা প্রেগনেন্ট মাদার, সেটা হচ্ছে কেয়ার ইন ইলনেস, হেলথ এডুকেশন আমাদেরকে দিতে হবে, ফ্যামিলি প্ল্যানিং দিতে হয়, গ্রোথ মনিটরিং করতে হয়, প্রিভেন্টিভ কেয়ার দিতে হয়। এইসব কিন্তু 5 কেয়ার মানে 5 কেয়ার জিজ্ঞাসা করলে এই 5টা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এবার চলে আসি পরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এই কোশ্চেনগুলো দেখে নেবে। কি বলেছে এখানে, বলেছে একটা সাবসেন্টারে কতটা পপুলেশন থাকে, ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেন করে কমিউনিটি থেকে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। একটা সাবসেন্টারে কতগুলো পপুলেশন থাকে, ঠিক আছে, লোকালে 5000 সবাই জানো তোমরা, আর হিলি এলাকায় 3000। একটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পপুলেশন কতটা থাকে, আঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পপুলেশন, একটা যদি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকে সেখানে পপুলেশন থাকতে হবে 1000, একক দশক শতক হাজার, 1000 পপুলেশন। আরেকটা এখানে আমি ইম্পর্টেন্ট কথা বলেছি, 1000 পপুলেশনের জন্য একটা কিন্তু আশাকর্মী থাকবে। এই যে আশাকর্মী অনেকগুলো থাকবে না, 1000 পপুলেশন হলে সেখানে একটা আশাকর্মী থাকবে, 2000 পপুলেশন হলে 2টো আশাকর্মী রাখতে হবে। পিএসসি এবং সিএসসি পপুলেশন, পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার এবং সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার কতগুলো পপুলেশন থাকবে, পিএসসি থাকবে 30,000 পপুলেশন ইন দ্য জেনারেল এলাকায়, আর হচ্ছে হিলি এলাকায় 20,000। সিএসসি হচ্ছে 80,000 থেকে 1,20,000 সিএসসি পপুলেশন থাকবে। ঠিক আছে, মানে একটা সিএসসি গঠন করে যদি তার পপুলেশন 80,000 থেকে 1,20,000 থাকলে তখন একটা সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার থাকে। হোয়াট আর দ্য ইকুইপমেন্ট অফ দ্য কোল্ড চেন, আচ্ছা কোল্ড চেন কী কী ইকুইপমেন্ট থাকে, একটা হচ্ছে আইএলআর ওয়াক ইন কোল্ড রুম, আর একটা হচ্ছে ভ্যাকসিন ক্যারিজ, এগুলো কিন্তু থাকে, নামগুলো জিজ্ঞাসা করতে পারে। লেপ্রোসি ইজ কজ, লেপ্রোসির কারণটা কি, লেপ্রোসির কারণ হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। ঠিক আছে, এর কারণে কিন্তু লেপ্রোসি হয়। স্টেরিলাইজেশন অফ দ্য মিল্ক ইজ ডান বাই, যদি মিল্ক স্টেরিলাইজেশন করে কার দ্বারা হয়, সেটা হচ্ছে পাস্টারাইজেশনের দ্বারা মিল্ক স্টেরিলাইজেশন করে। অ্যাট হোয়েন মাদার ফিল উইকেনিং, কখন কোন উইকের মধ্যে উইকেনিং সে ফিলটা করতে পারবে, মানে বাচ্চাদের পেটের মধ্যে লাথি মারে, সে যে নড়াচড়া করে লাথি মারে কত সপ্তাহের মধ্যে সেটা সে ফিল করতে পারবে, 16 থেকে 20 সপ্তাহ, 16 থেকে 20 সপ্তাহ এটা কিন্তু প্রাইমি একটা মাদার ফিল করতে পারে। মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে তারা কিন্তু এর আগে ফিল করতে পারে। অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে। সিস্টেমেটিক এক্সামিনেশন, একটা সিস্টেমেটিক এক্সামিনেশন থাকবে, মানে হচ্ছে তার 4টা ভিজিট থাকবে, কেয়ার থাকবে তার মধ্যে, এবং অ্যাডভাইস দিতে হবে ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড চলাকালীন কী কী অ্যাডভাইস তাকে ফলো করতে হবে সেগুলো প্রোভাইড করা, অর প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির সম্পর্কে তাকে বলা, এটাকেই বলে অ্যান্টিনেটাল কেয়ার। ঠিক আছে, তো সিস্টেমিক এক্সামিনেশন কেয়ার অ্যান্ড অ্যাডভাইস ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড অর প্রেগনেন্সি কল অ্যান্টিনেটাল কেয়ার। এইমস অফ অ্যান্টিনেটাল কেয়ার, মানে লক্ষ্যটা কেন, অ্যান্টিনেটাল কেয়ারের লক্ষ্য কী, উদ্দেশ্যটা কী, উদ্দেশ্য কী, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল, মানে মা এবং বাচ্চার ঠিকঠাক দেখাশোনা, যেন তার রিস্ক এবং সিমটম, তার ধরনের কোনো রিস্ক না থাকে বা কোনো রিস্ক থাকলে সেই সিমটমগুলো আগে থেকে জানতে পারা। প্রিনেটাল ডায়াগনোসিস অ্যান্ড কি বলেছে, প্রিনেটাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফিটাল অ্যাবনর্মালিটি। তারপরে প্রিনেটাল ডায়াগনোসিস মানে হচ্ছে আগে থেকে ডায়াগনোসিস করা থাকলে ফিটালের যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে ট্রিটমেন্ট স্টার্ট হবে, তার জন্য অ্যান্টিনেটালের কেয়ারের প্রয়োজন। ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য প্রিনেটাল কমপ্লিকেশন, প্রিনেটাল পিরিয়ডে যদি কোনো কমপ্লিকেশন থাকে তার জন্য সেই ট্রিটমেন্ট বা সেই অ্যাডভাইস ফলো করা, তার কারণে এই অ্যান্টিনেটাল কেয়ার সিস্টেমটা চালু করা। ডিসিশন রিগার্ডিং টাইমিং অ্যান্ড মুড অফ ডেলিভারি, ধরো নাও
বাচ্চার কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে বা মায়ের কোনো কমপ্লিকেশন আগে থেকে দেখা দিচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ডে, তখন সে একটা ডিসিশন নিতে পারবে যে ডেলিভারিটা নর্মাল করব না সিজারিয়ান করব। ঠিক আছে, তাহলে অ্যান্টিনেটাল কেয়ারটা খুব ইম্পর্টেন্ট, কেন অ্যান্টিনেটাল কেয়ারে থাকা দরকার। এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিনেটাল ভিজিট তোমরা জানো মিনিমাম যেটা আমাদের 4টা ভিজিট করতে হয়। একটা হচ্ছে ফার্স্ট ভিজিট উইদিন 12 উইক মানে 12 সপ্তাহের মধ্যে একটা ভিজিট হয়। সেকেন্ড ভিজিট 14 থেকে 26 সপ্তাহ। থার্ড ভিজিট 28 থেকে 34 সপ্তাহ। এবং ফোর্থ ভিজিট 36 থেকে 42 মানে হচ্ছে 36 to 42 উইকস। এখানে লিখেছি টিল ডেলিভারি পর্যন্ত, 36 টু ডেলিভারি পর্যন্ত এটা হচ্ছে ফোর্থ ভিজিট। ঠিক আছে, এবার চলে আসি কোন কন্ডিশনে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলবো। হাই রিস্ক প্রেগনেন্সি কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলবো যে এটা হাই রিস্ক প্রেগনেন্সি। ঠিক আছে, আর এটা জানতে পারলে কিন্তু আমরা সবই ডিসিশন নিতে পারবো। যেমন হচ্ছে কীভাবে প্রিপারেশন নিব ডেলিভারির ক্ষেত্রে, যে ডেলিভারি করাবে সেও কিন্তু প্রিপারেশন আগে থেকে নিতে পারবে, বা একটা মাও সেও কিন্তু প্রিপারেশন নিতে পারবে যে আমি নর্মাল ডেলিভারি করাবো বা সিজারিয়ান করাবো, ডাক্তারও সে জানতে পারবে। তার জন্য কোন কোন ক্ষেত্রে এগুলো তোমাদেরকে জানতে হবে, তোমাদেরও কাজে দরকার, মানে তোমাদেরও দরকার দিবে, তোমাদেরও এটা লাগবে। এটা জানা থাকলে খুব ভালো। তবে এটা কোশ্চেন করেছে বলেই এটা আমি আলোচনা করছি। এইটালি প্রাইমি মানে হচ্ছে মানে হচ্ছে প্রথম বাচ্চা সে প্রসব করাচ্ছে, ফার্স্ট সে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু তার বয়স হচ্ছে 30 ইয়ার এবং ওভার, বা 30 বছরের পরে, মানে 30 বছরের পার হয়ে গেছে, বা 30 বছর বা 30 বছরের পার হয়ে গেছে, তারপরে সে একজন গর্ভবতী মহিলা হয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু হাই রিস্ক থাকবে, কারণ তার এজ অনেক, সে প্রাইমি প্রথম ডেলিভারি করতে যাচ্ছে। মেল প্রেজেন্টেশন মানে হচ্ছে বাচ্চা যদি উল্টো থাকে, ব্রিজ ট্রান্সভার্স লাই, তারপর বাচ্চা যদি ট্রান্সভার্স থাকে মানে সোজা না থাকে বাচ্চা, কি এটা যদি ইউট্রাস হয় বাচ্চা সাধারণত এইভাবে থাকে। ঠিক আছে, কিন্তু বাচ্চা উল্টো যদি থাকে, এইভাবে থাকে বাচ্চা, তাহলে কিন্তু এটাকে ট্রান্সভার্ট বলে, মানে কি এই ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে। এবার চলে আসছে অ্যান্টিপার্টাম হ্যামারেজ, যেটা হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামারেজ, এপিএইচ, অ্যান্টিপার্টাম হ্যামারেজ, থ্রেটেন অ্যাবর্শন, এইসব যদি থাকে তাহলে কিন্তু এটা হাই রিস্কের মধ্যে পড়ে। প্রলং প্রেগনেন্সি কাকে বলবে, যেটা হচ্ছে তার সময় আছে, মানে ইডিটি তার যে ডেলিভারির একটা ডেট থাকে যে এই ডেটে তার ডেলিভারি হবে, কিন্তু ডেট পার হয়ে গেছে, 14 দিন যদি পার হয়ে যায় তাকে প্রলং প্রেগনেন্সি বলবো। হিস্টোরি অফ দ্য প্রিভিয়াস সিজারেন, বা কোনো আগে থেকে সিজারেন ডেলিভারি হয়েছে কিনা, পোস্ট সিজারেন যদি থাকে, প্রিভিয়াস স্টিল বার্থ, ইন্ট্রা ইউট্রাইন ডেথ, বা কোনো আগে কোনো বাচ্চা মারা গেছে কিনা হওয়ার সাথে সাথে, বা পেটের মধ্যেই কোনো বাচ্চা আগে কোনো মারা গেছে কিনা, সেগুলো কিন্তু জানতে হবে। যদি এগুলো থাকে সেটা কিন্তু হাই রিস্কের মধ্যে পড়ে। তো তোমরা কয়েকটা পয়েন্ট তোমরা জেনে রাখবে। ঠিক আছে, এখানে আমি 11টা পয়েন্ট দিয়েছি, তোমরা 5 থেকে 6টা পয়েন্ট জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এবার চলে আসি কমপ্লিকেশন অফ পোস্টপার্টাম হ্যামারেজ, কমপ্লিকেশন অফ পোস্টপার্টাম পিরিয়ড। পোস্টপার্টাম মানে ডেলিভারির পরে কী কী কমপ্লিকেশন হতে পারে একটা মায়ের। পিউরিফেরাল সেপসিস হতে পারে, যেটা হচ্ছে ইনফেকশন ছড়াতে পারে জেনিটালিয়াল ট্র্যাকের মধ্যে। ঠিক আছে, উইদিন 3 উইক, এটা কিন্তু 3 সপ্তাহ কিন্তু মধ্যে এটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, কারো ক্ষেত্রে সেকেন্ডারি পিপিস হতে পারে, সেটা হচ্ছে ভিজানাল ব্লিডিং বিটুইন 24 আওয়ার্স, এটা কিন্তু সেকেন্ডারি পিপিস বলে। তারপরে হতে পারে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, এইসব কিন্তু কমপ্লিকেশন দেখা দেয়। এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন পোস্টনেটাল ভিজিট, ফিমেল হেলথ ওয়ার্কার টু গিভ অ্যাটলিস্ট, পোস্টনেটাল ভিজিট কটা হতে পারে। পোস্টনেটাল ভিজিট আমরা জানবো একজন ফিমেল ওয়ার্কার যেটা হচ্ছে আশাকর্মী, সেটা অ্যাটলিস্ট কটা ভিজিট, মানে কটা ভিজিট করবে, 3 থেকে 6টা ভিজিট করে। ঠিক আছে, এবার তোমাদেরকে জানিয়ে দিই, ফার্স্ট হচ্ছে 6 মাস, মাসে একবার করে যাবে ভিজিট করতে, 6 মাস মাসে একবার করে। এবার হচ্ছে টিল 1 ইয়ার, 1 বছরের মধ্যে আবার ওয়ান্স ইন দ্য 2 থেকে 3 মান্থ, মানে 2 থেকে 3 মাস পরপর যাবে, এই 2 থেকে 3 মাস পরপর যাবে। ঠিক আছে, 2 থেকে 3 মাস পরপর একবার করে যাবে, এই হচ্ছে ভিজিট। এবার চলে আসে কন্ট্রাসেপটিভ মেথড অর দ্য বার্থ কন্ট্রোল ডিভাইস। আমরা বার্থ কন্ট্রোল কাকে বলবো, বার্থ কন্ট্রোল অলসো নন অ্যাজ কন্ট্রাসেপশন অ্যান্ড ফার্টিলাইজেশন কন্ট্রোল। এগুলো কিন্তু পয়েন্টগুলো দিয়েছি, এটা কোশ্চেন অ্যান্ড এইগুলো জানার জন্য। এটা এনি প্রসেস ডিভাইস অর দ্য মেথড দ্যাট প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি, আর হচ্ছে কন্ট্রাসেপশন
অ্যান্ড ফার্টিলাইজেশন কন্ট্রোল জানতে হবে। আনওয়ান্টেড জানতে হবে যে এনি প্রসেস ডিভাইস অর দ্য মেথড দ্যাট প্রিভেন্ট, কোনো একটা ডিভাইস বা এনি কোনো প্রসেস, যেমন হচ্ছে কোনো পিল খেলে, কোনো মেডিসিন খেলে, তাকে কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সি বলে। প্ল্যানিং অ্যান্ড প্রভিশন অফ বার্থ কন্ট্রোল, এগুলো যদি থাকে তাকে আমরা ফ্যামিলি প্ল্যানিং বলবো। ফ্যামিলি প্ল্যানিং কাকে বলে দেখে নাও। সেফ সেক্স, সেফ সেক্স, সেফ সেক্স মানে হচ্ছে ব্যবহার করতে হবে কন্ডম, মেল কন্ডম আছে, ফিমেল কন্ডম আছে, ঠিক আছে। বলছে সেফ সেক্স ক্যান অলসো হেল্প টু প্রিভেন্ট ট্রান্সমিশন অফ দ্য সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি যেটাকে বলে। দ্য প্রিভেনশন অফ দ্য কনসেপশন কল্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন কাকে বলে? প্রিভেনশন অফ কনসেপশন কল্ড কন্ট্রাসেপশন। তো এগুলো জানতে হবে, এগুলো ছোটো ছোটো জিনিস, এগুলো জানতে হবে। কন্ট্রাসেপটিভ ডিভাইস কত ধরনের আছে, একটা হচ্ছে টেম্পোরারি আছে, পার্মানেন্ট আছে। টেম্পোরারির মধ্যে কী কী জিজ্ঞাসা যদি করে, টেম্পোরারির মধ্যে হচ্ছে ব্যারিয়ার মেথড, ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস যেটা হসপিটালে দেওয়া হয়, হরমোন মেথড, ঠিক আছে, হরমোন মেথডের মধ্যে পড়ে একটা পোস্ট কনসেপশনের মেথড, এটা একটা পড়ে, এটা হচ্ছে টেম্পোরারি। আর হচ্ছে পার্মানেন্ট মেথডের মধ্যে পড়ে মেল স্টারলাইজেশন যে হচ্ছে ভ্যাসেক্টমি, আর হচ্ছে ফিমেল স্টারলাইজেশন যে হচ্ছে টুবেক্টমি, এই দুটো। তো অনেক আরও কোশ্চেন আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা এগুলো আপাতত পড়ো, ঠিক আছে, এগুলো আপাতত পড়ো। তবে কয়েকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে, প্রোগ্রামগুলোর যে কবে হয়েছিল সেগুলো কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু জিজ্ঞাসা করেছে আগের বছরে, মানে 2022-23 সেই বছরে জিজ্ঞাসাটা করেছে, তাই আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম কবে হয়েছিল, ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে নিবে, ঠিক আছে, অনেকগুলো আছে। আমি যেগুলো রেড পেন দিয়ে দাগ দিয়েছি সেগুলো তোমরা কিন্তু লিখে নিবে, ঠিক আছে। তারপর দেখুন ন্যাশনাল লেপ্রোসি প্রোগ্রামটা কবে হয়েছিল, ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কবে হয়েছিল, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, সেই ডেটটা দেখে নেবে, ইয়ারটা। ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম খুব কিন্তু ইম্পর্টেন্ট, কন্ট্রোল প্রোগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে নাও, ঠিক আছে, এগুলো তোমরা লিখে নিবে। এবার চলে আসে আরও কয়েকটা আছে, এখানে তোমরা দেখে নাও, যেগুলো আমি এখানে রেড পেন দিয়ে দিয়েছি। 20 নম্বরটা দেখে নাও, ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, তো এগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে। আর তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, ঠিক আছে। তোমরা যদি পিডিএফ চাও, আমি বলেছি পিডিএফ তোমাদেরকে দিব যদি ভিডিওর মধ্যে 1K মানে হচ্ছে 1000 ভিউ যখনই হবে, তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। 1K ভিউ হওয়ার পরে অবশ্যই আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে, পিডিএফের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।